আসতেছিল শোনা যায় দেখি পেন পেন হ্যালো আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করবেন। হ্যাঁ, বিএমইউ 2025 প্রিলিমিনারি পরীক্ষা আপনাদেরকে আপনাদের হাতে আর বেশি সময় নেই। 26 তারিখ হচ্ছে পরীক্ষা আপনাদের। তো একদম শেষ মুহূর্তে এসে আসলে খুব বেশি পড়ার থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট এবং ভুল সংশোধন করাই আমাদের সর্বোত্তম পন্থা। তারই ধারাবাহিকতায় আপনারা যারা আমার ব্যাচে আছেন বা যারা নাই, সবার জন্যই উন্মুক্ত আমার ক্লাস। হ্যাঁ, ফাইনাল সাজেশন। তো আপনারা জানেন যে আমি একটা বই বের করছিলাম শুধু টেকনিক্যাল পার্টের জন্য। আপনার 1500 কপি এক সপ্তাহে মার্কেট আউট হয়ে গেছে, অনেকেই বই পায়নি শেষে। তো আমি চাচ্ছি যে যারা পাইছে বা যারা না পাইছে সমস্যা নেই, যারা কিনছে বা না কিনছে ডাজেন্ট ম্যাটার। তো সবাই আমার ক্লাসটা আজকে মনোযোগ সহকারে করবেন। আমার সাথে এক ভাই ছিল, সদ্য নিয়োগপ্রাপ্ত, আমারই ব্যাচের স্টুডেন্ট ছিল, প্রিলি রিটেন এবং ভাইভা পর্যন্ত, খুবই অমায়িক। আমার সহযোগী হিসেবে মনির হোসেন, এই ভাই আমার সাথে ছিল। তো বইটা নীলক্ষেত ছাড়া আর কোথাও পাওয়া যায়নি, কুরিয়ারের মাধ্যমে সবাই গ্রহণ করছে। সেপ্টেম্বর 2025 ছিল হচ্ছে এটার প্রকাশকাল। দ্বিতীয় এডিশন সামনে বের করবো ইনশাল্লাহ। বইটা আপনারা দেখতেছেন বিগত বছরের প্রশ্ন প্লাস প্রত্যেকটা টপিক থেকে আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি। তো কিছু প্রশ্ন, কিছু বই লিখতে গেলে কিছু ত্রুটি বিচ্যুটি থাকতেই পারে, তো ভুল হতেই পারে। তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সো আমরা চাচ্ছি যে ভুল সংশোধন করে আমরা পরীক্ষার হলে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি আমার দিক থেকে কতটুকু দিতে পারছি আমি জানি না, কিন্তু আমি আরও বেশি দিতে চেয়েছিলাম, হয়তো সেটা হয়ে উঠতে পারে। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আমার সাথে যারা আছেন তারা হয়তো এতটুকু বিশ্বাস আছে যে ভাই আরও ক্লাস সময় পেলে আরও ক্লাস নিত। তো শেষ পর্যন্ত যাক, সবার জন্য মন থেকে দোয়া থাকবে, উপরওয়ালা যাতে আপনাদের জন্য যদি মঙ্গলকর হয় এই জবটা যাতে আপনাদের জন্য কনফার্ম করেন। তো আমরা আসি একদম শুরু থেকে, যেগুলো সাধারণত আমরা ভুল করি, সেই প্রশ্নগুলো আমরা মার্ক করব, ঠিক আছে? যেমন আমরা সাধারণত ক্লাসটি শেয়ার চাই, প্লিজ ক্লাসটি শেয়ার করবেন, কাইন্ডলি ক্লাসটি শেয়ার করবেন, নিজের টাইমলাইনে রাখবেন এবং পরবর্তীতে যাতে খুব দ্রুত ক্লাসটি দেখতে পারেন সেই ব্যবস্থা করে রাখেন। ওকে, তো দেখেন, নবজাতক শিশু মৃত্যুর কারণ ম্যাক্সিমাম বইয়ে আপনি পাবেন হচ্ছে এআরআই, কিন্তু এআরআই দিবেন না, আপনি দিবেন হাইপোথার্মিয়া। এটাই মুস্তাফিজ ভাই ব্যাসের বৈশিষ্ট্য। কেন হাইপোথার্মিয়া দিবেন? আপনি যদি জব করে থাকেন, আপনার জব সেক্টরে যে মেডিকেল অফিসার বা যে ডক্টর আছে, আপনি তাকে প্রশ্ন করবেন যে সব বইতে এআরআই, ভাই কেন হাইপোথার্মিয়া দিল, ভাই কেন হাইপোথার্মিয়া, এখানে একটা এম, এটা কিন্তু এম, হ্যাঁ এটা হচ্ছে এম, এখানে কারেকশন করা আছে, বাংলা টু ইংলিশ ভার্সন। নবজাতক শিশু মৃত্যুর কারণ হচ্ছে হাইপোথার্মিয়া। হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ অফ এ নিউবর্ন ইনফ্যান্ট? হাইপোথার্মিয়া। তো আমার বইয়েও আমি লেখার সময় এআরআই দিয়ে দিয়েছিলাম, হয়তো হাইপোথার্মিয়া কারেকশন করা হয়েছে, কিন্তু আপনারা মূলত দেবেন হচ্ছে হাইপোথার্মিয়া। কথা ক্লিয়ার কিনা একটু? আমি আরও একদম শেষ পর্যন্ত 8টা মডেল আমি আলোচনা করবো। শেয়ার ডান, ওকে, ক্লাসে আসুন, মনোযোগ সহকারে ক্লাসটি করুন প্লিজ। ঠিক আছে, মিউট করলাম।
তো তাহলে নবজাতক শিশু মৃত্যুর কারণ কি আমরা জানলাম? হাইপোথার্মিয়া। নবজাতক শিশু মৃত্যুর কারণ কি আমরা জানলাম? হাইপোথার্মিয়া। নবজাতক শিশু মৃত্যুর কারণ কি আমরা জানলাম? হাইপোথার্মিয়া। আর একটা প্রশ্ন আপনারা যে কোনো বইতে ভুল পেতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে আইইউসিডি কাদের দেওয়া হয়? আইইউসিডি কাদের দেওয়া হয়? ম্যাক্সিমাম বইয়ে এই উত্তরটা ভুল পাবেন। সঠিক উত্তর হবে দোজ হু হ্যাভ নর্মাল অ্যান্ড রেগুলার মেনস্ট্রুয়েশন। দোজ হু হ্যাভ নর্মাল অ্যান্ড রেগুলার মেনস্ট্রুয়েশন, দ্যাট মিনস যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত, তাদেরকে আইইউসিডি দেওয়া হয়। ব্যাখ্যা আপনি আপনার কর্মস্থলের মেডিকেল অফিসার অথবা ডক্টর দ্বারা জিজ্ঞাসা করবেন কেন দেওয়া হয়। বইতে তো দেওয়া আছে যাদের জরায়ু ইনফেকশন বা যাদের কোনো সন্তান নেই, এরকম দেওয়া আছে। ম্যাক্সিমাম বই আপনি এই অ্যান্সারগুলো পাবেন। মুস্তাহিদ ভাই ব্যতিক্রম কেন সেইটা আপনারা দেখাচ্ছি। তাহলে আইইউসিডি কাদের দেওয়া হয়? হু ইজ গিভেন আইইউসিডি? দোজ হু হ্যাভ নর্মাল অ্যান্ড রেগুলার মেনস্ট্রুয়েশন, দ্যাট মিনস যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত তাদেরকেই আমরা আইইউসিডি দেওয়া হয়। আশা করি ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা আপনারা জানেন মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ হচ্ছে এক্লামশিয়া, তারপরে পিপিএস, পোস্টপার্টাম হেমোরেজ, এগুলো তো আপনারা জানেন। করণ গ্রন্থিটিকে গ্রন্থির রাজা বলা হয়, পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়। এটা আমি শিখাইলাম না। এখন আসুন, একটা প্রশ্ন ভুল থাকতে পারে বিভিন্ন বইয়ে, সেটা কি? সেটা আপনাকে জিজ্ঞাসা করি, সেটা শিখাই। যেটা জানেন সেটা দরকার নেই, যেটা ম্যাক্সিমাম বইয়ে ভুল সেটা শেখেন। নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি? নিরাপদ মাতৃত্বের স্তম্ভ অনেকে দেবেন অ্যান্টিনেটাল কেয়ার, অনেকে দেবেন গর্ভকালীন সেবা। বাট নিরাপদ মাতৃত্বের স্তম্ভ আপনি সার্চ করে পড়াশোনা করবেন, দেখবেন গর্ভকালীন সেবা পাবেন, অ্যান্টিনেটাল চেক আপ না। হ্যাঁ, অ্যান্টিনেটাল কেয়ার পাবেন। অ্যান্টিনেটাল চেক আপ আর অ্যান্টিনেটাল কেয়ার ডিফারেন্স আছে। তাহলে নিরাপদ মাতৃত্বে আমরা এখন ভুল সংশোধন, যেহেতু আগামী পরশু আপনাদের পরীক্ষা, আমরা এখন ডিটেলস পড়ব না। আমরা ভুল সংশোধনগুলো আপনি ক্লাসটা দেখার মাধ্যমে আপনার চোখের ভিতরে এবং মাথায় এটা গেঁথে যাবে যে না, এইটা আসলে তো আমি ওই ভাইয়ের ক্লাসে এটা করছিল। তাহলে নিরাপদ মাতৃত্বের স্তম্ভ হচ্ছে গর্ভকালীন সেবা। যদি ইংলিশে প্রশ্ন করে, হোয়াট আর দ্য পিলার্স অফ সেফ মাদারহুড? অ্যান্টিনেটাল কেয়ার। ওকে, বাংলা টু ইংলিশ ভার্সন শিখতে হবে, কারণ বিএমইউ আপনাকে বলবে না যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বাংলা এবং ইংরেজিতে কম্বাইন্ডও হতে পারে, শুধু বাংলাতে প্রশ্ন হতে পারে, শুধু ইংরেজিতেও প্রশ্ন হতে পারে। সো আপনাকে জানতে হবে ইংলিশ টু বাংলা উভয়টাই জানতে হবে। তাহলে নিরাপদ মাতৃত্বের স্তম্ভ হচ্ছে গর্ভকালীন সেবা। পরের প্রশ্ন অবশ্যই আপনারা জানেন, এটা আপনার গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন হচ্ছে উচ্চ রক্তচাপ, স্পাইনাল নার্ভ 31 জোড়া। এটা আপনারা জানেন। নিওনেটাল কনভালশনে ব্যবহার করা হয় না, খেয়াল করবেন, নিওনেটাল কনভালশনে ব্যবহার করা হয় না, এখানে না বলছে। আপনারা কিন্তু অনেকে এই জিনিসটাই খেয়াল করেন না, এই না কথাটা খেয়াল করতে হবে ভাইয়া। প্যাথিডিন দেওয়া হয় না কনভালশনে, বাচ্চাদের তো প্যাথিডিন দেওয়া হয়ই না। কি দেওয়া হয়? ডায়াজিপাম দেওয়া হয়। ডায়াজিপাম দেওয়া হয়। তা কোথায়? পার রেক্টালে বাচ্চাদেরকে কোথায় দেই? ডায়াজিপাম দেই। ফেনোবারবিটনও দেই, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট মানে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হচ্ছে ডায়াজিপাম পার রেক্টাল। তাহলে নিচের কোন দাগটি নিওনেটাল কনভালশনে ব্যবহার করা হয় না? সেটা কিন্তু আপনার প্যাথিডিন দেওয়া হয় না। প্যাথিডিন কি করা হয় না? দেওয়া হয় না। কি দেওয়া হয় তাহলে? ডায়াজিপাম দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? পার রেক্টালে দেওয়া হয়। আশা করি ক্লিয়ার। অসংক্রামক ব্যাধি, সংক্রামক ব্যাধি, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ আপনারা নার্সিং শুরু থেকে পড়ে আসতেছেন। অ্যাবর্শন বলা হয় 28 সপ্তাহের আগে, এটাও জানেন। ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবারে কোন ইনজেকশন ব্যবহার করা হয়? অক্সিটোসিন, এটাও আপনারা জানেন। জাতীয় টিকা দিবস কর্মসূচি গ্রহণ করা হয়েছে 79 সালে, আর দিবস হিসেবে পালন করা হয় 1995 সালে, এটাও আপনারা জানেন। ডায়াবেটিক রোগ হয় এইখানে অপশন অনুযায়ী ইনসুলিনের অভাবে। মশার কামড়ে চিকুনগুনিয়া রোগ হয় কোন মশার কামড়ে? অ্যাডিস মশার কামড়ে, এগুলো আপনারা জানেন। এগুলো আর রিনাল ফেলার, কমন ব্যাকটেরিয়াল ডিজিজ, এগুলো পিরিয়ড কত? 42 দিন। পিরিয়ড কত? 42 দিন। 6 সপ্তাহ। ইওসি এর উদ্দেশ্য কি? মাতৃমৃত্যুর হার কমানো। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইওসি? রিডিউস ম্যাটারনাল মর্টালিটি। বই বের করেন, আমরা 1 নম্বর মডেলে আছি। ইওসি এর উদ্দেশ্য কি? মাতৃমৃত্যুর হার কমানো। যাদের বই আছে ভুল সংশোধন করে নেন। নিরাপদ, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইওসি? রিডিউস ম্যাটারনাল মর্টালিটি রেট। প্রসাবকালীন জটিলতা, হ্যান্ড প্রলাপস, এটা তো আপনারা জানেন, ঠিক আছে। সুষম খাদ্যের উপাদান 6টি, এটাও বলার অবকাশ লাগে না। এখন যে বইতে ম্যাক্সিমাম ভুল পাবেন সেটা কি?
সেটা হচ্ছে মুস্তাফিজ আপনাকে শিখাই দেয়। সেটা হচ্ছে দাদাবাবুরা আপনাকে বলবে ধূমপায়ীদের, দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের কী রোগ হতে পারে, সবাই বলবে ক্যান্সার, মুস্তাফিজ ভাই বলবে ক্যান্সার না, সেটা হচ্ছে সিওপি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ব্যাখ্যা 26 তারিখ পরীক্ষাতে আসার পরে আপনার কর্মস্থানে ডাক্তারের কাছে শুনে নিন। হুইচ ডিজিজ অকার্স ইন লং টার্ম স্মোকার, সেটা হচ্ছে সিওপিডি। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে দীর্ঘমেয়াদী ধূমপায়ীদের কী রোগ হয়? দীর্ঘমেয়াদী ধূমপায়ীদের কী রোগ হয়? সিওপিডি, নট ক্যান্সার। সবাই স্বাভাবিক দৃষ্টিতে ক্যান্সার দেবে, কিন্তু আপনি লাগবেন সিওপিডি, ব্যতিক্রম এটাই। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের যে রোগ হয় সেটা কি? সিওপিডি। ট্রমা সেন্টার লাগবে না। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কয়দিন পর্যন্ত? যারা একদম 9-10 পরে তারাও জানে 6 মাস। হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ারের সাথে বাচ্চাদের ক্রিটিক্যাল পিসিসিউ, হ্যাঁ, পেডিয়াট্রিক করোনারি কেয়ার ইউনিট, এটা আপনারা জানেন। খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় কোথায়? অনেকে লাগবে পাকস্থলিতে, অনেক বইতে আছে পাকস্থলিতে, কিন্তু আপনি দেবেন মুখ গহ্বরে। তাইলে হোয়ার ডাজ দ্য প্রসেস অফ ডাইজেশন বিগিন? ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি অর্থাৎ মাউথ, মুখে। ওরাল ক্যাভিটি অর্থাৎ সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড তো ক্লিয়ার, সবাই বলতেছে। একা আপু শুনতে পাচ্ছেন না, এটা কি করবো আপু বলেন? তাহলে খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় কোথায়? মুখ গহ্বরে। হোয়ার ডাজ দ্য প্রসেস অফ ডাইজেশন বিগিন? ওরাল ক্যাভিটি অর্থাৎ মাউথ, মুখে। ঠিক আছে, তাহলে খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় কোথায়? মুখে। খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় কোথায়? মুখে। আবার আসুন, যে ম্যাক্সিমাম বইতে আপনি ভুল পাবেন সেটা কি? সেটা হচ্ছে প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন? অনেক বইতে পাবেন স্পাইনাল অ্যানেস্থেসিয়া, অনেক বইতে পাবেন লোকাল অ্যানেস্থেসিয়া, বাট বাস্তবে সত্যিকার একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কন্ট্রোল কর্ড ট্রাকশন। হোয়াট ইজ রিকোয়ার্ড ফর ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা? কন্ট্রোল কর্ড ট্রাকশন। ম্যাক্সিমাম বই ভুল পাবেন। প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন? কন্ট্রোল কর্ড ট্রাকশন। প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন? কন্ট্রোল কর্ড ট্রাকশন। কন্ট্রোল কর্ড ট্রাকশন। প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন? কন্ট্রোল কর্ড ট্রাকশন। ভাই, পানিতে দ্রবণীয় ভিটামিন আর ওয়াটার সলুবল ভিটামিন আর ফ্যাট সলুবল ভিটামিন তো 9-10 থেকে পড়ে আসতেছেন, এগুলো পড়ে নেবেন। এটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ বৃহৎ আলোচনা করতে গেলে আপনি শেষ করতে পারবো না। দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশ অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কতবার অ্যান্টিনেটাল চেক আপ করতে হয়? মেয়েরা তো জানবেই মাস্ট, সেটা হচ্ছে 4 টাইমস। হ্যাঁ, এবং 12 থেকে 16 সপ্তাহ, স্পেসিফিক 12 সপ্তাহ না, স্পেসিফিক যদি বলে তাহলে 16 সপ্তাহ। কিন্তু বেসিক তথ্য জেনে রাখেন যে 12 থেকে 16 সপ্তাহের ভিতরে আপনাকে প্রথম অ্যান্টিনেটাল ভিজিটে যেতে হবে। এটা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বাচ্চা শুরু হওয়ার সাথে দেখবেন K1 বাচ্চাদের খাওয়ায় দেয়। এটা আর কি শেখানোর কি আছে? চোখের সামনের সাদা অংশকে বলে স্ক্লেরা, এটা তো আপনারা জানেন। ঠিক আছে, গর্ভস্থ একজন নারী নিচের কোন ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়? হেপাটাইটিস ই। হেপাটাইটিস ই দ্বারা বেশি আক্রান্ত হয়। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য স্ক্রিনিং সর্বাধিক প্রচলিত হচ্ছে প্যাপস স্মেয়ার, যেটা কিন্তু বাংলাদেশে ভাইয়া, কিন্তু ওভারঅল গ্রহণ করলেও বাংলাদেশ তুল্য করে দেয়নি। ভাইয়া হচ্ছে বাংলাদেশের গণ ফ্রি, অল্প টাকা বা সরকারিতে ফ্রি। তাহলে জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধ নিচের কোন শ্রেণীতে প্রচলিত? সেটা হচ্ছে প্যাপ স্মেয়ার, এটা সারা বিশ্বব্যাপী। ওকে, বৃক্কের একক নেফ্রন, এগুলো আপনারা জানেন। এগুলো কোনটি সংক্রামক ব্যাধি নয়? অ্যাজমা সংক্রামক ব্যাধি নয়, এটা আপনারা জানেন। এগুলো আর বলবো না। হ্যাঁ, 18 থেকে 60 রক্তদান, ভাইটাল সাইন নয়। ভাইটাল সাইন নয় কাশি, এটা কি ভাইটাল সাইন কি আর শেখানো লাগবে? ডেঙ্গু কোন মশার কামড়ে হয়? ডেঙ্গু রোগী কোন উপাদানটি কমে যায়? প্লাটিলেট। এগুলো আর কি বলবো? যেটা ভুল আছে, এই যে ভুল আছে দেখেন, বাতাসের কোনটির উপস্থিতিতে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়? সব বইতে পারবেন কার্বন ডাইঅক্সাইড। বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকবে, স্বাভাবিক। একটা রুমের ভিতরে যখন বদ্ধ হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। কিন্তু ক্লোরিন একটা বিষাক্ত গ্যাস ভাই, এইটা যদি বাতাসে পরিমাণটা মানে বাতাসে একটু পরিমাণে বেশি হয়েই যায়, বুকে জ্বালাপোড়া করতে করতে আপনার লাংস দেখবেন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তাহলে ক্লোরিন হচ্ছে একটা মারাত্মক গ্যাস। তাহলে আপনি কি জানবেন যে কার্বন ডাইঅক্সাইড না ক্লোরিন। এখন কত হচ্ছে, যদি এরকম অ্যান্সার দেয় ক খ বোধ, এ বি বোধ, ক খ উভয়, তখন কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্লোরিন প্লাস কার্বন ডাইঅক্সাইড দিবেন। কিন্তু বেসিক্যালি আপনি ফার্স্ট চয়েস যদি সিঙ্গেল বেস্ট চয়েস দেয়, সেক্ষেত্রে আপনাকে ক্লোরিন চয়েস করতে হবে। সেক্ষেত্রে কী চয়েস করতে হবে? ক্লোরিন। ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? এইখানে ভুল আছে, আমার বইতে এখানে ভুল আছে। ত্বকের
এটা শিখে নেন, সবাই কারেকশন করে নেন, যাদের কাছে বই আছে কারেকশন করে নেবেন। ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে কোলাজেন। ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে কোলাজেন। ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে কোলাজেন, এটা শিখে নেন। ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? কোলাজেন। বারবার বলছি, ত্বকের গঠনকারী, মুখস্থ আমার সাথে সাথে পড়েন। ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? কোলাজেন। ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? কোলাজেন। হুইচ প্রোটিন ফর্মস দ্য স্ট্রাকচার অফ স্কিন? কোলাজেন। ফার্স্ট কোলাজেন। তাহলে ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? কোলাজেন। ঠিক আছে। স্বাভাবিক অবস্থা রক্তের পিএইচ তো পড়তে পড়তে আপেজ হয়ে গেছে 7.35 থেকে 7.45। যদি একটু এদিক ওদিক হয় অপশনে 7.35 থেকে 7.45 না থাকে, কাছে কোনটা আছে সেটা দেখার চেষ্টা করবেন। আর একটা সাধারণত আপনি জানেন বিএমইতে নেগেটিভ মার্ক নাই, অর্থাৎ আপনি ঝাইরে দিয়ে আসবেন। পানির স্বল্পতা শিশুর মারাত্মক নিউমোনিয়ার চিহ্ন নয়, এটা তো আপনারা জানেন। চেস্ট ড্রয়িং, এগুলো হচ্ছে চেস্ট ইন্ট্রা, দ্রুত শ্বাস প্রশ্বাস, এগুলো। অটোগুলোর জন্য ব্যবহৃত আদর্শ তাপমাত্রা কত? 15 ডিগ্রি তাপে 121 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এটা আপনারা জানেন। ডায়রিয়ার ক্ষেত্রে চরম পানি শুধু আমরা, সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে খিটখিট হয় না, এটা সাম, এটা হচ্ছে আপনার নো সাইন ডিহাইড্রেশন বা একদম ফার্স্ট স্টেজে যে ডিহাইড্রেশন হয়। খাবার নর্মাল স্যালাইনে 0.9% সোডিয়াম থেকে মানবদের বৃহত্তম গ্রন্থি যকৃৎ। চোখ ডেঙ্গু জ্বরের লক্ষণ নয়, চোখের পিছনে ব্যথা করে, এটা না, এটা লক্ষণ নয় না, এখানে চোখের পিছনে ব্যথা করে, চোখের পিছনে ব্যথা করে। কারেকশন করে নেন, কারেকশন করে নেন। এই ডেঙ্গু জ্বরের লক্ষণ নয় হচ্ছে চোখের পিছনে দাঁত দিয়ে রক্ত পড়া। ভাই ডেঙ্গু হওয়া মানে কি দাঁত দিয়ে রক্ত পড়বে নাকি? কিন্তু চোখের পিছনে ব্যথা করতেই পারে। মাথা ব্যথা, গায়ে ফুসকুড়ি ওঠা, চোখের পিছনে ব্যথা করা, হ্যাঁ, গিটে গিটে ব্যথা করা, এগুলো ডেঙ্গু জ্বরের লক্ষণ। দাঁত দিয়ে রক্ত পড়া ডেঙ্গু জ্বরের লক্ষণ নয়। সঠিক উত্তর হবে এইটা। হ্যাঁ, এই পেইন ব্লিডিং এটা কেটে দেন, আমার বইতে ভুল কেটে দিয়ে এটা সংশোধন করে নেন। ডেঙ্গু জ্বরের লক্ষণ নয় কোনটি? দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত দিয়ে রক্ত পড়া। ডেঙ্গু জ্বরের লক্ষণ নয় কোনটি? দাঁত দিয়ে রক্তক্ষরণ, অপশন অনুযায়ী আর কি। হ্যাঁ, যক্ষা ভাইরাস জনিত নয়, তাহলে যক্ষা কি জনিত? ব্যাকটেরিয়া জনিত, জানেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এমটিবি। ঠিক আছে, অর্থাৎ ওইটা আপনার দরকার নাই। ইপিআই প্রোগ্রামে কয়টি রোগের জন্য টিকা দেওয়া হয়? এটা কারেকশন করে নেন, এটা আপনার জিনিসটা শিখাই দেয়, এই জিনিসটা শিখাই দেয়, শিখে রাখেন, একদম আপডেট। সেটা হচ্ছে এখন পর্যন্ত যেটা ইপিআইতে সংযুক্ত হয়েছে ইপিআই প্রোগ্রামে, হ্যাঁ, ইপিআই প্রোগ্রামে 11টি রোগ, 11টি হচ্ছে রোগ। এইচপিভি ভ্যাকসিন নাম শুনছেন না? সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য এটা যোগ হয়েছে। আর হচ্ছে ভ্যাকসিন কয়টা? তাহলে 7টি। ম্যাক্সিমাম বইয়ে মানদাতার মনে আছে 6টি হচ্ছে ভ্যাকসিন, 10টি হচ্ছে রোগ। কিন্তু আপনি আপডেট জেনারেশনের, আপনি 26 তারিখ পরীক্ষা দিতে যাবেন, এখন পর্যন্ত আপনি জানবেন যে কোনটি ইপিআই প্রোগ্রামে কয়টি রোগের জন্য টিকা দেওয়া হয়। রোগ বললে হচ্ছে 11টি, টিকার সংখ্যা বললে হচ্ছে 7টি। বুঝাইতে পারছি আশা করি। রোগ বললে 11টি, টিকার কথা বললে 7টি। ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো মানুষ শরীরে, এখন দেখেন মানুষ শরীরে রক্ত দেওয়ার ক্ষেত্রে কোন জীবাণুর স্ক্রিনিং করতে হয়? হেপাটাইটিস তো মাস্ট স্ক্রিনিং করতে হবে, কিন্তু ম্যালেরিয়া সব প্রান্তে নয়, কিছু দেশে এন্ডেমিক এরিয়াতে দেখা হয়, তবে নিয়মিত স্ক্রিনিং নয়। বাংলাদেশের মানুষের এত টাকা নাই। ড্রাগটি অ্যান্টি কনভালসেন্ট, এখানে যা আছে তার ভিতরে ফিনাটোয়েন্ট হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট, এগুলো লাগবে না। পিটুইটারি গ্ল্যান্ড, নিওনেট, নিওনেট তো জানেন 0 থেকে 28 দিন বা 1 মাস। ব্যাকটেরিয়া স্পোর ধ্বংস হয় কোনটা? অটোক্লেভের মাধ্যমে। অটোক্লেভের মাধ্যমে দেখেন একজন মানুষের স্বাভাবিক বিএমআই কত? 18.5 থেকে 24.9 কেজি। হ্যাঁ, সিভিয়ার এনিমিয়া কখন? যখন আপনার যদি 7-এর নিচে যখন নেমে যায় ব্লাড। মানব যে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, এগুলো তো জানেন। লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন, এটা সম্পর্কে আপনার জানতে হবে, কোনগুলো লাইভ ভ্যাকসিন এবং কোনগুলো কিল ভ্যাকসিন। কোন হেপাটাইটিস রক্তের মাধ্যমে ছড়ায়? সেক্সুয়ালের মাধ্যমে ছড়ায়। কোন হেপাটাইটিস মুখের মাধ্যমে, খাবার পানির মাধ্যমে ছড়ায়, এটা আপনাকে জানতে হবে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই যে ম্যাক্সিমাম বইয়ে যেটা ভুল পাবেন, ম্যাক্সিমাম বইয়ে যেটা ভুল পাবেন সেটা হচ্ছে কি? ম্যাক্সিমাম বই ভুল আছে, এখন অনেকে কারেকশন করছে নতুন আপডেট বইয়ে। সেটা হচ্ছে বিলিরুবিন তৈরি হয় কোথায়? যকৃতে। বিলিরুবিন তৈরি হয় কোথায়? যকৃতে। অনেকে দেবে হচ্ছে বৃক্কে, অনেকে দেবে হচ্ছে বোন মেরোতে, বোনে, ইটিসি।
কিন্তু বিলিরুবিন তৈরি হয় কোথায় ভাই? বিলিরুবিন তৈরি হয় যকৃতে, অর্থাৎ ইংরেজিতে লিভার। হোয়ার ইজ বিলিরুবিন প্রডিউসড? সেটা হচ্ছে লিভার। হোয়ার ইজ বিলিরুবিন প্রডিউসড? কোথায়? লিভারে। তাহলে বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে, হ্যাঁ, অর্থাৎ লিভারে। মাতৃমৃত্যুর প্রধান কারণ কোনটি? পোস্টপার্টাম হেমোরেজ, সবাই জানে পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরেজ। আরেকটা প্রশ্ন আসেন, আমি কারেকশন করছি আমার বইয়ে, হয়তো আপনাদের বই কারেকশন করা হয় নাই, কারেকশন করে নেন, কারেকশন করে নেন, হয়তো আমার বইয়ে কারেকশন করা হয়নি। দেখেন, হুইচ ইজ কনজেনিটাল হার্ট ডিজিজ? হুইচ ইজ কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত আর কি? আর্টারিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পালমোনারি স্টেনোসিস। এই তিনটাই হচ্ছে এর উত্তর হবে। হুইচ ইজ কনজেনিটাল হার্ট ডিজিজ? এএসডি যেটাকে বলা হয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি যেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর এটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। আশা করি ক্লিয়ার। মানবদের রক্তে সোডিয়াম আয়নের 135 থেকে 145, এটা আর কি শেখাবো, এটা তো আপনারা জানেন, এটা নিয়ে সমস্যা নাই। মডেল টেস্ট 2-এ চলে যাচ্ছি। 2-এ তেমন কোনো ভুল আছে কিনা আপনারা একটু জানাবেন। 2-এ যাদের কাছে বই আছে জানাবেন, যাদের কাছে বই আছে জানাবেন 2-এ কোনো ভুল আছে কিনা। দুইয়ের একদম শেষের দিকে চলে যাই, একটা জায়গায় একটু লেখা মিসিং আছে, কিন্তু তেমন ভুল নাই, ভুল না ওইটা, হ্যাঁ, ওটা ভুল না। 2-এ যেটা আছে ওই যে এই যে 2-এ যে লো বার্থ ওয়েট কোনটা, লো বার্থ ওয়েট কোনটা, আপনারা এটা কারেকশন করা হয়েছে। এখানে আছে আপনার, এখানে একটু ভুল আছে, কারেকশন করে নেন। ইংলিশে ঠিক আছে, কিন্তু বাংলার লেখার সময় ভুল হয়েছিল, এটা একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ। দেন লো বার্থ ওয়েট হচ্ছে 2500 গ্রাম বা 2.5 কেজির নিচে, অর্থাৎ 2.5 গ্রামের কি নিচে, তাই না, 2.5 কেজি। তাহলে এইখানে দেখেন আপনার কোনটা হবে, উত্তরে আমার হাইলাইট করা আছে এইটা বেশি, কিন্তু এইটা না, এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে, বি। লো বার্থ ওয়েট যদি 2500 গ্রামের অর্থাৎ 2.5 কেজির কম হয়, সেটা হচ্ছে লো বার্থ ওয়েট। এটা কারেকশন করবেন। ইংলিশের ক্ষেত্রে ঠিক দিছিলাম, বাংলার লেখার সময় একটু টাইম মানে অ্যান্সারে ক্লিক করতে মিসিং হয়েছে। তাহলে লো বার্থ ওয়েট হচ্ছে 2.5 গ্রামের নিচে, সেটা হচ্ছে কি লো বার্থ ওয়েট। এখন দেখেন আমরা 7 নম্বর যাব, 7 নম্বরে চলে যান। 7 নম্বরে কিছু ভুল আছে, 7 নম্বরটা দেখাই বেশি করে। 7 নম্বরে ভুল আছে কিছু, আপনাদের কিছু প্রশ্ন সামনে শেষে নিব, যে কোন প্রশ্নটা আপনাদের মানে ভুল মনে হয়েছে বইতে, সেটা আমরা কারেকশন করতে চলে যাব, হ্যাঁ। 7 নম্বরে যাই। 7 নম্বর 5ই তো শেষ হয় না, এক একটা মডেলে 200, 250, 300 প্রশ্ন আছে। 6 ক্রিয়েটিনিনের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু সামনে আসতে বলে দিই, 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, হ্যাঁ। পুরুষের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা 0.6 থেকে 1.2, 0.6 থেকে 1.2, 0.6 থেকে 1.2। কশেরুকার সংখ্যা 12 জোড়া, এটা তো আপনারা জানেন না, হ্যাঁ। 7 নম্বর মডেলে চলে যায়, খুব দ্রুত, এত স্বল্প সময়ের ভিতরে ক্লাস নিচ্ছি, কারণ বেশি সময় নিলে আপনারা মনোযোগ হারাই ফেলবেন। 6 নম্বর মডেলে কত প্রশ্ন দেখেন। 7 নম্বর মডেলে আমরা চলে আসছি। দেখেন 7 নম্বর মডেলে দেখেন, ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশার নাম কি? স্ত্রী অ্যানোফিলিস, এটা আপনারা জানেন। অ্যানোফিলিস মশার কামড়ে হচ্ছে, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে হচ্ছে কি হয়, ম্যালেরিয়া হয়। জন্ম নিয়ন্ত্রণে হরমোনযুক্ত যদি বলে, তাহলে এখানে কি আছে? ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে হরমোনযুক্ত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লিউরা। ফুসফুসের আবরণকে, এটা আপনারা জানেন।
স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড, হেলথ প্রমোটিভ অ্যাক্টিভিটিসের ভিতরে প্রথম হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। একদম শেষে 7 নম্বর মডেল কোশ্চেনে চলে যাবেন। 7 নম্বর, যেগুলো আপনাদের একটু ভুল মনে হয় সেগুলো দেখতেছি আর কি। হ্যাঁ, 7 নম্বরে পূর্ণবয়স্ক ব্যক্তি শরীরে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টি। পূর্ণবয়স্ক, হ্যাঁ, ব্যক্তি শরীরে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টি। গর্ভবতী মায়ের শরীরে আলফা প্রোটিন বৃদ্ধি পায় কখন? নিউরাল টিউব ডিফেক্ট হলে। নিউরাল টিউব ডিফেক্ট হলে মায়ের শরীরে আলফা প্রোটিন বৃদ্ধি পায়। কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা কিল ভ্যাকসিন, এটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। দেখেন, ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে কোনটি? এখানে ভুল আছে আমার বইয়ে, হ্যাঁ, কারেকশন করেন। ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে, এটা শিখে রাখেন, ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে রুবেলা এবং সিফিলিসের কারণে। রুবেলা এবং সিফিলিস, ম্যালেরিয়া হবে না। ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে কোনটির কারণে? ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে রুবেলা এবং সিফিলিসের কারণে, নট ম্যালেরিয়া। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে রুবেলা এবং সিফিলিসের কারণে। রুবেলা এবং সিফিলিসের কারণে, রুবেলা এবং সিফিলিসের কারণে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টার, দেখেন গর্ভকালীন সাক্ষাতের ন্যূনতম সংখ্যা কত? এখানে 4 অপশন নাই, তাহলে 3, মিনিমাম 3 ডাক্তার তথ্য অনুযায়ী। কিন্তু ডাব্লিউএইচ এর তথ্য অনুযায়ী আপনি 4টা ভিজিট, কমপক্ষে 4টা ভিজিট। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করায় অটোক্লেভ, এটা আপনারা জানেন, এটা আর বললাম না। কোন ভিটামিনের কি নাম, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। ভিটামিনের সংক্ষিপ্ত নাম, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। কোন ভিটামিনের কি নাম, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। মায়ের বুকের দুধে নিচের কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ। মায়ের বুকের দুধে কোন অ্যান্টিবডি থাকে ভাই? আইজিএ। আইজিএ, এটা আপনাকে জানতে হবে। ইনসুলিন উৎপাদন হয় কোন গ্রন্থি থেকে? অগ্নাশয়, এটা তো আপনাকে জানতেই হবে। এই যে ব্রেস্ট মিল্ক নর্মাল তাপমাত্রায় কতক্ষণ ভালো থাকে? 6 ঘন্টা। ব্রেস্ট মিল্ক নর্মাল তাপমাত্রায় কতক্ষণ ভালো থাকে? 6 ঘন্টা। একজন মিডওয়াইফ হিসেবে ফিটাল ডিস্ট্রেস কীভাবে শনাক্ত করবেন? বাচ্চার নড়া যদি কমে যায়। আর একটা উত্তর হবে, সেটা হচ্ছে মিউকোনিয়াম স্টেন লাইকার দেখেও আমরা বুঝতে পারি। এটা মিডওয়াইফরা বোঝে, ভালো বোঝে। একজন মিডওয়াইফ হিসেবে ফিটাল ডিস্ট্রেস কীভাবে বলছেন? বাচ্চার নড়াচড়া কমে গেলে আর মিউকোনিয়াম স্টেন লাইকার দেখে আপনাকে বুঝতে হবে, কি বুঝতে হবে? যে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। একজন মিডওয়াইফ হিসেবে ফিটাল ডিস্ট্রেস কীভাবে শনাক্ত করবে? হাউ টু আইডেন্টিফাই ফিটাল ডিস্ট্রেস অ্যাজ এ মিডওয়াইফ? বাচ্চার নড়াচড়া কমে গেলে মিউকোনিয়াম স্টেন লাইকার দেখে। বাচ্চার নড়াচড়া কমে গেলে মিউকোনিয়াম স্টেন লাইকার দেখে, এবং বাচ্চার নড়াচড়া কমে গেলে ফিটাল ডিস্ট্রেস এটা বোঝা যায়। ফিটাল ডিস্ট্রেস বোঝা যায়। ছোট বাচ্চাদের সূর্যের আলোতে কি ভিটামিন থাকে? ভিটামিন ডি, এটা আর বললাম না, এগুলো আপনারা জানেন। লাইভ ভ্যাকসিন কোনটি? লাইভ ভ্যাকসিন কোনটি বলেন? দেখেন এখানে কিন্তু আপনারা জানেন। তাহলে এটা কত নম্বরে? 18। মডেল নাম্বার কত? 7। 18তে পাইছেন? কোন পর্যন্ত গেছেন? তাহলে আপনি দেখেন লাইভ ভ্যাকসিন কোনটা এবং কিল ভ্যাকসিন কোনটা আপনাকে জানতে হবে। আমরা আরেকটু শেষের দিকে যাই। ইন্ট্রাডার্মাল কোন ভ্যাকসিন দেওয়া হয়, এটা দেখ। যে প্রশ্নগুলো ভুল আছে আমি সেইগুলো দেখি। পানিবাহিত, এগুলো আপনারা জানেন। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কোনগুলো, এটাও আপনারা জানেন। ঠিক আছে, ঢেকি ছাড়া চালে থায়ামিনটা বেশি থাকে, এটাও জানেন। যেটা ভুল আছে সেইটা দেখাই। এই যে লো বার্থ ওয়েট লেস দেন 250 গ্রাম, এটা তো আপনারা জানেন। জিকা ভাইরাস কোন মশার কামড়ে হয়? এডিস মসকিউটো মশার কামড়ে হয়। কথা কি শোনা যাচ্ছে? শেষের দিকে আসেন।
মডেল 7 একদম শেষ পৃষ্ঠায় আসি। মডেলটা মডেল 7 শেষের দিকে আসেন। মডেল 7-এর এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেখেন যেটা দেখতেছি, দেখেন ডিউরিং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার, এখানে কোনোটাই অপশনে নাই, কোনোটাই নাই। অন অ্যাম্পল আই এম গিভেন দিতে হবে, অন অ্যাম্পল আই এম গিভেন দিতে, ওয়ান অ্যাম্পল আই এম দিতে হবে, ওয়ান অ্যাম্পল আই এম। ডিউরিং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার, একদম শেষের দিকে চলে যান, একদম শেষের দিকে, একদম শেষের দিকে 92 নাম্বার পেজ, 92 নাম্বার পেজ, 92 নাম্বার পেজে দেখেন যে ডিউরিং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার, ডিউরিং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার, ডিউরিং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার হাউ উইল গিভ ইউ অক্সিটোসিন, অক্সিটোসিন দেওয়া হয় অন অ্যাম্পল আই এম গিভেন, এখানে কিন্তু অ্যান্সার নাই। আমার বইয়ে অন অ্যাম্পল আইভি স্টেট দিছে, আইভি না, এখানে আই এম হবে, এখানে কি হবে, আই এম হবে, মনে থাকবে তো। During active management of third stage of liver, how will you give oxytocin? On ample I am given, on ample I am given। দেখেন নর্মাল সিরাম ক্রিয়েটিনিন কত, 0.6 থেকে 0. এটাও আপনাকে যেহেতু অপশন এরকম নাই তাহলে এইটা অ্যান্সার, কিন্তু যদি থাকে 0.6 থেকে 1.2 তাহলে ওইটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে নর্মাল লেভেল সিরাম ক্রিয়েটিনিন 0.6 থেকে 1.2, 0.6 থেকে 1.2, 0.6 থেকে 1.2। দেখেন আপনি 87 নাম্বার পেজে যান, 87 নাম্বার পেজে যান, 87 নাম্বার পেজে যান, দুইটা উত্তর ভুল আছে দেখাই দিই। 87 নাম্বার পেজে যান দয়া করে, 87, এই যে 87 দেখেন মানবদের সবচেয়ে লম্বা হাড় হচ্ছে ফিমার, এটা তো আপনারা জানেন। মানবদের সবচেয়ে লম্বা হাড় কোনটি, ফিমার। প্রশ্ন যেটা শিখাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি কখন গ্লাভস ব্যবহার করবে, ভাই এটা যখন তখন ব্যবহার করা যাবে এটা না। আমি এই অপশন অনুযায়ী আপনি কোনটা চুজ করবেন, অপশন অনুযায়ী আপনি চুজ করবেন হচ্ছে ফিডিং খাওয়ানোর পূর্বে। কখন তুমি গ্লাস ব্যবহার করবে, কাজ করার পর, হাত ধোয়ার পর, যখন তখন ব্যবহার করবো, যখন তখন কেন ব্যবহার করবো, ফিডিং খাওয়ানোর পূর্বে, মিসিং হয়েছে এখানে, হ্যাঁ। কখন তুমি গ্লাস ব্যবহার করবে, ফিডিং খাওয়ানোর পূর্বে। মানবদের সবচেয়ে ছোট হাড় বা অস্থির নাম, স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি, স্টেপিস। এটা তো জানেন আপনারা না, এটা সবাই জানে, স্টেপিস সবাই জানে। দেখেন এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, আপনাকে জানতে হবে। আর একটা প্রশ্ন এখানে আছে, সেইটা হচ্ছে কি, দেখেন লাইভ ভ্যাকসিন নিচের কোনটি, নিচের কোনটি লাইভ ভ্যাকসিন। আপনাকে লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন জানতেই হবে, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে হুইচ অন ইজ এ লাইভ ভ্যাকসিন, এটা হচ্ছে বিসিজি এবং মাম্পস, বিসিজি এবং মাম্পস দুইটাই অ্যান্সার। আমার বইয়ে একটা দাও, ভুলটা কারেকশন করে নেন, হ্যাঁ। বিসিজি এবং মাম্পস, বিসিজিও লাইভ ভ্যাকসিন, মাম্পসও লাইভ ভ্যাকসিন। কথা কি বুঝতে পারছেন? হুইচ অন ইজ এ লাইভ ভ্যাকসিন, সেটা হচ্ছে বিসিজি এবং মাম্পস, বিসিজি এবং মাম্পস। বোঝা যাচ্ছে কথা? লাইভ ভ্যাকসিন কোনটা, বিসিজি এবং মাম্পস, বিসিজি এবং মাম্পস দুইটাই লাইভ ভ্যাকসিন, বিসিজি এবং মাম্পস দুইটাই লাইভ ভ্যাকসিন, বিসিজি এবং মাম্পস দুইটাই কি লাইভ ভ্যাকসিন, বিসিজি এবং মাম্পস দুইটাই লাইভ ভ্যাকসিন। এবার আমরা 8 নম্বর মডেলে চলে যাই, 8 নম্বর সমাধানে যাই। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে আমাকে নক করবেন, ইনশাল্লাহ সমাধান করে দেব, ইনশাল্লাহ সমাধান করে দেব। আমি অনলি ফর আপনাদের জন্য আমি তো সরকারি চাকরি করি, আপনারা জানেন, সিনিয়র স্টাফ নার্স হিসেবে আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরণখোলা বাগেরহাটে। আপনাদের জন্য 3 দিন ছুটি নিয়ে আসছি। আমি আমার শহরে আসছি, যেহেতু আমার বাবু ছোট, রুমের ভিতরে ডিস্টার্ব করে, আমি আমার পরিবার থেকে 3 দিনের ছুটি নিয়ে আমি বাইরে আসছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এবং 24 ঘন্টা 24 আওয়ার্স নক করবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স পাবেন, ঠিক আছে। লাইভ ভ্যাকসিন তো এখানে আছে বিসিজি, এটা তো জানেন। বিসিজি রক্তে অনুচক্রিয়ার কাজ কি, হেল্পস ইন ব্লাড ক্লটিং। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাটিলেট ইন দ্য ব্লাড, হেল্পস ইন ব্লাড ক্লটিং। 1 চামচ সমান কত মিলিলিটার, 5 ml, 1 teaspoon ইজ ইকুয়াল টু 5 ml। এটা তো আপনি জানেন। নার্সিং প্রসেসের প্রথম ধাপ কি, অ্যাসেসমেন্ট। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ নার্সিং প্রসেস, সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট। কোন রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ থেকে একটা প্রশ্ন আসবে, রক্তের গ্রুপ থেকে একটা প্রশ্ন আসবে।
কোন গ্রুপের রক্তে এ ও বি উভয় ধরনের অ্যান্টিবডি থাকে? সেটা হচ্ছে ও, সেটা হচ্ছে ও। ও কিন্তু সর্বজনীন দাতা, হয়তো জানেন তাই না? ও হচ্ছে কি? সর্বজনীন দাতা। তাহলে সর্বজনীন গ্রহীতাকে একটু কমেন্টস করে জানান। ও যদি সর্বজনীন দাতা হয়, ও যদি সর্বজনীন দাতা হয় তাহলে, ও যদি সর্বজনীন দাতা হয় তাহলে সর্বজনীন গ্রহীতাকে প্রশ্ন রাখলাম, বলেন দ্রুত। ও জনী, ও হচ্ছে সর্বজনীন দাতা, এ বি হচ্ছে সর্বজনীন গ্রহীতা। এ হচ্ছে সর্বজনীন, ও ও ও ও সবাইকে দিতে পারবে, সর্বজনীন দাতা, এ বি রিসিপেন্ট, হ্যাঁ, সর্বজনীন গ্রহীতা। ওকে, এই দুইটা থেকে কিন্তু একটা সাধারণত আসে। ফেটাল হার্ট রেট কীভাবে বুঝবো? বাই অবজার্ভিং ফেটাল হার্ট রেট। ফেটাল ডিস্ট্রেস কীভাবে বুঝবো? বাই অবজার্ভিং ফেটাল হার্ট রেট। দেখেন, ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স ফর দ্য নার্সেস, আমার বোর্ডে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, প্রত্যেকটা টপিক থেকে ইনশাল্লাহ। হয়তো কি আপনার টপিক ভিত্তিক সাধারণ সময় পাই নাই, বইটা আমি 15 দিন আগে মানে বাজারে ছাড়ছি, পর্যাপ্ত সময় হাতে পাই নাই। পর্যাপ্ত সময় পেলে এই বইয়ের পেজ হয়তো 300, আপনারা এক সপ্তাহ শেষ করতে পারতেন না টপিক ভিত্তিক নিলে। টপিক ভিত্তিক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কম এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি, ব্যাখ্যা দেয় নাই। এটা হচ্ছে আমার একটা দুর্বলতা। এটা ইনশাল্লাহ পরবর্তী এডিশনে কারেকশন করে ফেলবো। প্রত্যেকটা টপিক মানে প্রশ্নের অ্যানালাইটিক্যাল আপনারা ব্যাখ্যা পাবেন। ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স ফর এবং টেকনিক্যালের কি ভিতরে কি আছে, উপরওয়ালা যদি আমাকে সুস্থ স্বাভাবিকভাবে রাখে, নেক্সট 6 মান্থসের ভিতরে আমি দেখাই দেবো যে টেকনিক্যালের ভিতরে কি আছে। টেকনিক্যালের জন্য আমি একটা আঘাত পেয়েছি, ইনশাল্লাহ টেকনিক্যালে আমি আর কোনো প্রবলেম থাকবে না, নিজের শ্রম দেবো, টিচার ডিপেন্ডেবল না হয়ে। ওকে, তো ইনশাল্লাহ সাথে থাকবেন। তো দেখেন, ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স ফর দ্য নার্সেস, সেটা হচ্ছে চারটে এলিমেন্ট আছে। তার ভিতরে কি, এর মধ্যে প্রথম এলিমেন্টটা কোনটা? নার্সেস অ্যান্ড পিপল। নার্সেস অ্যান্ড পিপল, ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স ফর নার্সেস, হুইচ ইজ দ্য ফার্স্ট ফর দ্য 4 এলিমেন্ট। তার ভিতরে ফার্স্ট কোনটা? সেটা হচ্ছে নার্সেস অ্যান্ড পিপল। কোলেস্ট্রল ভালো কোনটা আর খারাপ কোনটা একটু অ্যান্সার করেন। এইচডিএল হচ্ছে ভালো, এলডিএল হচ্ছে খারাপ, তাই না? আমার কথা কি ঠিক আছে কিনা? মানবদেহের কোন ভালো কোলেস্ট্রল কোনটি? এইচডিএল। তাহলে খারাপ কোনটা? ভালো যদি জানেন তাহলে খারাপটাও জানতে হবে। ভালো যদি হয় এইচডিএল, এলডিএলটা হবে খারাপ। কথা কি বুঝতে পারছেন? ভালো যদি হয় এইচডিএল, তাহলে এলডিএল হচ্ছে খারাপ। প্রকৃত স্বাস্থ্য সূচক কোনটি? এটা অনেক বইতে আছে ভুল। হেলথ সার্ভিস ইউটিলাইজেশন, আপনারা গুগলে বা চ্যাট জিটিপিতে সার্চ করে দেখবেন নিচের কোনটি প্রকৃত স্বাস্থ্য সূচক। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ট্রু হেলথ ইন্ডিকেটর? হেলথ সার্ভিস ইউটিলাইজেশন, হেলথ সার্ভিস ইউটিলাইজেশন। এন্টিনেটাল arterial wall consists of how many layers? 3 layers. হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি কোথায় ক্যান্সার করে? কোথায় ক্যান্সার? সার্ভিক্সে, সার্ভাইকাল ক্যান্সার। এইচপিভি খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন, বর্তমানে সাময়িক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন। কি? এইচপিভি। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিসের কারণে দেওয়া হয়? কি প্রতিরোধের জন্য? সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য। কোথায় দেওয়া হয়? সার্ভিক্সে দেওয়া হয়। ওকে, সরি, কি বলছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কমনলি কজেস ক্যান্সার ইন হুইচ অর্গান? সার্ভিক্স একটা অর্গানের নাম, সেই অর্গানের কি হতে পারে? সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, যে কারণে আমরা প্রতিরোধের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি দিয়ে হইতে বর্তমানে দেওয়া হচ্ছে, নতুন অ্যাড হয়েছে। জন্মের 1 মিনিটের মধ্যে, জন্মের 1 মিনিটের মধ্যে শিশুকে কি করতে হবে? জন্মের 1 মিনিটের মধ্যে হেল্প দ্য বেবি টু ব্রেথ, বাচ্চাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। বাচ্চা কান্না করছে কিনা দেখতে হবে। এগুলো হচ্ছে মেজারমেন্ট। খাওয়া, ব্রেস্ট ফিডিং এটা পরে, জন্মের যত দ্রুত সম্ভব ব্রেস্ট ফিডিং করতে পারবো, কিন্তু 1 ঘন্টার মধ্যে বা যত দ্রুত সম্ভব, কিন্তু 1 মিনিট উল্লেখ করে দিয়েছে, তখন হচ্ছে শ্বাস প্রশ্বাস মনে রাখতে হবে। তাহলে উইথিন 1 মিনিট অফ বার্থ হোয়াট শুড বি ডান ফর এ নিউবর্ন? হেল্প দ্য বেবি টু ব্রেথ, হেল্প দ্য বেবি টু ব্রেথ। ঠিক আছে, বাচ্চাকে শ্বাস প্রশ্বাসে সহায়তা করতে হবে। এটা বিএসএমইউতে একবার আসছে। ইসিজি এর সঠিক লিড কয়টা? 12টা। ইসিজি ক্লাসে ডক্টর আতাউর রহমান স্যার আপনাদেরকে শিখাইছেন। ইসিজির লিড হচ্ছে কয়টা? 12টা। ইসিজির লিড হচ্ছে কয়টা? 12টা। ভাই, কোর টেম্পারেচার কোথায় দেখা হয়? কোর টেম্পারেচার কোথায় দেখা হয়? অপশন বলবেন না, আপনারা অ্যান্সার করেন, আমি মোবাইলে দেখি। কোর টেম্পারেচার কোথায় দেখা হয়? কোর টেম্পারেচার কোথায় দেখা হয় বলেন? কোর টেম্পারেচার কোথায় দেখা হয়? কোর টেম্পারেচার কোথায় দেখা হয় বলেন?
কোর টেম্পারেচার কোথায় দেখা হয়? অ্যান্সার করেন। রেকটাম। তাহলে কোর টেম্পারেচার কোথায় দেখা হয়? হোয়ার ইজ কোর বডি টেম্পারেচার মেজারমেন্ট? রেকটামে হচ্ছে কোর টেম্পারেচার। হাউ মেনি ক্যালোরিজ আর ইন 1 গ্রাম অফ প্রোটিন? 4 কিলো ক্যালোরি থাকে 4 গ্রাম, ঠিক আছে। 1 গ্রাম, হাউ মেনি ক্যালোরিজ আর ইন 1 গ্রাম প্রোটিন? 1 গ্রাম প্রোটিনে 4% ক্যালোরি থাকে, 4 কিলো ক্যালোরি থাকে। কোন রোগের জ্বর স্টেপ লিডার ধরনের হয়? টাইফয়েড। স্টেপ লিডার হয় টাইফয়েড। স্টেপ লিডার হয় কোনটা? টাইফয়েড। আপনারা জানেন তো নাকি? আচ্ছা, বেডশোর কোথায় হয় বেশি বলতে পারবেন? বেডশোর, হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইট অফ বেডশোর? থাই, অ্যাবডোমেন, ব্যাক না স্যাক্রাম? বলেন, অ্যান্সার করেন। কমনেস্ট সাইট অফ বেডশোর, হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইট অফ বেডশোর? কোথায়? থাই, অ্যাবডোমেন, ব্যাক না স্যাক্রাম? স্টেপ লিডার সুমি ইসলাম আপু, সেটা হচ্ছে টাইফয়েড। তাহলে কি কোনটা বললেন? হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইট অফ বেডশোর? থাই, অ্যাবডোমেন, ব্যাক না স্যাক্রাম? সবাই জানি স্যাক্রাম। সবাই জানি কি? স্যাক্রাম, এটা সবাই জানেন। বিএমআই হলে অবিসি বলা হয় হোয়াট বিএমআই ইজ এ পারসন কনসিডার্ড অবিসি? এটা আপনারা জানেন 30। অ্যান্সার হচ্ছে 30 বা তার থেকে বেশি যেটা হয় সেটা অবিসি বলা হয়। নর্মাল কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে 5 লিটার, এটা আপনারা জানেন। নর্মাল কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে 5 লিটার। বাচ্চার ওজন সাধারণত একটি শিশুর জন্মের পর ওজন দ্বিগুণ হয় কখন? 5 থেকে 6 মাস বয়সে। 5 থেকে 6 মাস বয়সে বাচ্চার ওজন দ্বিগুণ হয়। 5 থেকে 6 মাস বয়সে বাচ্চার ওজন দ্বিগুণ হয়। জন্মের পর 5 থেকে 6 মাস বয়সে 6 মাস বয়সে বাচ্চার ওজন দ্বিগুণ হয়। এটা আপনি হাসপাতালে বর্জ্য নিরাপদ নিষ্পত্তিকরণের জন্য উপযুক্ত পদ্ধতি কোনটা? ইনসিনারেশন, বার্নিং, মানে পুড়িয়ে ফেলতে হবে, ইনসিনারেশন করতে হবে। লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম সংখ্যা একটি, আপনারা জানেন 1 পেয়ার, XX এবং XX এবং XY, মানে একটি না দুইটি, 1 হচ্ছে পেয়ার। আপনাকে ড্রাগ ক্যালকুলেশন শিখতে হবে, ডোজ ক্যালকুলেশন শিখতে হবে, ড্রপ ফ্যাক্টর এবং টাইম ফ্যাক্টর শিখতে হবে। ভাই, টাইম ফ্যাক্টর এবং ড্রপ ফ্যাক্টর এই দুইটা শিখতে হবে। 5 থেকে 6 মাস, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা জানি রাখেন আর কি, হ্যাঁ, কিন্তু অপশন অনুযায়ী উত্তর করবেন। কোনটি মানবদেহে রোগ প্রতিরোধে সাহায্য করে? ডাব্লিউবিসি। হোয়াইট ব্লাড সেল হচ্ছে মানবদেহে রোগ প্রতিরোধে সাহায্য করে। ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল কি করে? মানবদেহে রোগ প্রতিরোধে সাহায্য করে। হোয়াইট ব্লাড সেল মানবদেহে কি করে? রোগ প্রতিরোধে সাহায্য করে। মহিলাদের প্যাপ স্মেয়ার স্ক্রিনিং করা হয় কখন? আফটার 30 ইয়ার্স। মহিলাদের কত বছর বয়সে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং করা হয়? আফটার 30 ইয়ার্স। এইগুলো শুধু শুনবেন তাইলেই হয়ে যাবে, এখন তো আর অত মুখস্থ করার সময় নাই, শুনে পড়েন। বার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কি? ফ্লুইড রেসিসিটেশন। বার্নের পেশেন্ট আসা মানেই আইবি ক্যারোলা চ্যানেল ওপেন করি, আমরা ফ্লুইড দিয়ে থাকি। কারণ কি? ফ্লুইডের ইমব্যালেন্সের কারণে আপনার হচ্ছে মানে বার্নের পেশেন্ট শকে চলে যেতে পারে। ফ্লুইড রেসিসিটেশন ইজ মাস্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড রেসিসিটেশন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অফ বার্ন? ফ্লুইড রেসিসিটেশন। মানুষের শরীরে কত ভাগ পানি থাকে? তাহলে হচ্ছে যদি বলে, কালকে এটা বলছি, যদি বলে প্রায় 70%, আমরা জানি মানুষের শরীরে পানি থাকে কত? 60%। মানুষের শরীরে পানি থাকে কত? 60%। এইটার ব্যাখ্যাটা বুঝাই দিছিলাম, আবার একটু দেখাই। এটার ব্যাখ্যাটা আপনাকে বুঝাই দিছিলাম, আবার একটু দেখাই। হট পার্সেন্টেজ কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি তাপে নষ্ট হয়, এটা আপনারা জানেন। ক্রোমোসোমাল ডিজিজ হচ্ছে ডাউন সিনড্রোম, কালকে পড়াইছি, জানেন আপনারা। কিডনি বিকল হলে কোনটি বৃদ্ধি পায়? সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়, এটাও আপনারা জানেন। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, এটাও আপনারা জানেন। হ্যাঁ, একজন অজ্ঞান রোগীকে কোন পজিশনে রাখতে হয়? লেফট ল্যাটারাল পজিশনে রাখতে হয়। ইন অ্যান আনকনসাস পেশেন্ট ইন হুইচ পজিশন শুড ওরাল কেয়ার বি গিভেন? সেটা হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন। মানবদেহে কশেরুকার সংখ্যা 31। মানবদেহে কশেরুকার সংখ্যা কত? সংখ্যা 31টি, জানেন তো নাকি? 31
হাউ মেনি ভার্টিব্রেট আনতে ওইটা উপরে ওই পাশে অ্যান্সার আছে। তারপরে জিসিএস গ্লুকোমা, হ্যাঁ, গ্লাসকোকোমা স্কেলের সর্বোচ্চ স্কোর হচ্ছে 15, এটাও আপনারা জানেন, গ্লাসকোকোমা স্কেল 15। তারপরে কোন ভিটামিনের কী নাম, এটাকে আপনাকে মাস্ট জানতে হবে। কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এটাও আপনাকে মাস্ট জানতে হবে। দেখেন টিবি রোগের ওষুধ নয় কোনটি, সেফট্রিয়াক্সন, এটা তো টিবি রোগের ওষুধ নয়। রিফাম্পিসিন, ইথামবুটাল, আইএনএস, এগুলো হচ্ছে। দেন ফুল টার্ম প্রেগনেন্সি বলতে এখানে আমার একটা ভুল আছে, আমার বইয়ে ভুল আছে, স্বীকার করতে দোষ কোথায়? অ্যান্সার ক্লিক করতে অপশন ঠিকই আছে রাখছি, কিন্তু অপশন চুজ করতে ভুল হয়েছে। 9 months 7 days, 9 months 7 days, এটা হবে না, 9 মাস 10 দিন হবে না। ফুল টার্ম প্রেগনেন্সি বলতে বোঝায় 9 মাস 7 দিন, 9 মাস 7 দিন। ফুল টার্ম ডিউরেশন অফ ফুল টার্ম প্রেগনেন্সি 9 মাস 7 দিন। আশা করি বুঝতে পারছি, 9 মাস 7 দিন। ডাউন সিনড্রোম হলো একটি জেনেটিক ডিসঅর্ডার। ডাউন সিনড্রোম কি একটি ভাই? জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার। এএফবি টেস্ট ইজ ডান ফর টিউবারক্লোসিস। এএফবি টেস্ট করা হয় কোনটা? টিউবারক্লোসিসের কারণে। মানুষের শরীরে সর্বমোট ভার্টিব্রার সংখ্যা কত? 33টি। সন্তান পুত্র না কন্যা হওয়ার জন্য দায়ী কে? মা না বাবা। সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এর জন্য দায়ী হচ্ছে বাবা। ডিএনএ এর পুনরূপ কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা আপনারা জানেন। অতিরিক্ত রক্তক্ষরণের পরে যে শক হয় সেটা হচ্ছে হাইপোভলিমিক শক। সেটা কি? হাইপোভলিমিক শক। দেখেন এখানে আর কিছু মানে তেমন সবাই জানে, এখানে আর বেশি আমরা সময় নিব না। দেখেন এইখানে একটু কারেকশন করেন, এই বই এই জায়গায় 105 নম্বর পেজে আছে, 105 নম্বর পেজে চলে যান, 105 নম্বর পেজে চলে যান। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এখানে 16 সপ্তাহ হবে। হু ইজ অ্যাকর্ডিং টু WHO অ্যাট হাউ মেনি উইকস শুড দ্য ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট? 16 সপ্তাহ, এখানে 12 না। যদি এইরকম হতো 12 থেকে 16 তাহলে ওইটা চয়েস করতেন, ঠিক আছে? 12 থেকে 16 সপ্তাহ হচ্ছে প্রথম ভিজিট, কিন্তু যদি সিঙ্গেল বেস্ট দেয় সেই ক্ষেত্রে হচ্ছে 16 সপ্তাহ। সেই ক্ষেত্রে কী হবে? 16 সপ্তাহ। 105 নম্বর পেজে আপনি এই প্রশ্নটা যাবেন, 12 উইকস না দিয়ে 16 উইকস কারেকশন করে নেবেন। তাহলে হু অনুযায়ী প্রথম অ্যান্টিনেটাল ভিজিট কত? 16 সপ্তাহ। ক্লিয়ার? কোনো ব্যক্তিকে কুকুরে কামড়ালে কি ভ্যাকসিন দেওয়া হয়? ARV, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। কুকুরে কামড়ানো, বিড়ালে কামড়ানো, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। স্মল ইন্টেস্টাইন আর হচ্ছে এগুলো আপনাকে পড়তে হবে। তারপরে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলো আপনাকে পড়তে হবে। এক্লামশিয়া রোগীকে কোন পজিশনে রাখা হয়? লেফট ল্যাটারাল পজিশন, এটা আপনারা জানেন, পড়ানো হয়েছে। এখন একটা প্রশ্ন আসে, আপনাদেরকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আইভি ক্যানুলার সব থেকে বড় সাইজ কোনটা? উত্তর করেন। আইভি ক্যানুলার সব থেকে বড় সাইজ কোনটা? একটু কমেন্টস করেন। আইভি ক্যানুলার সব থেকে বড় সাইজ কোনটা? কমেন্টস করেন। আইভি ক্যানুলার সব থেকে বড় সাইজ কোনটা? এইটা পড়ানোর পরে শেষ করে দেবো। অর্থাৎ এই বইটা আপনি যদি পরিপূর্ণভাবে বুঝে পাশে হালকা পাতলা নোট লিখে পড়তে পারেন, আর কিচ্ছু আপনার দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। এই বইটা সব তথ্যই আছে, কিন্তু পাশে আপনার অনেক সময় একটু টুকিটাকি যে ভুলটা আছে ওইটা কারেকশন করতে হবে। এবং পাশে যেমন লাইভ ভ্যাকসিন আছে, পাশে লিখে রাখবেন যে কোনটা লাইভ ভ্যাকসিন, কোনগুলো লিখে রাখলেন। একটা অপশন আছে কিল ভ্যাকসিন, আপনি পাশে নোট করে রাখবেন যে এইগুলো কিল ভ্যাকসিন, রাখবেন। এই বইটাই হবে আপনার কাছে একটা সেরা বই, আপনিই হবেন রাইটার। একটা বইয়ে এত ইনফরমেশন দিলে তো অনেক বড় বই হয়ে যায়, ঠিক আছে? 14, হ্যাঁ, আইভি ক্যানুলার সব থেকে বড় সাইজ হচ্ছে 14। আমার বইয়ে কিন্তু 12 দেওয়া আছে, আপনারা একটু কারেকশন করে নেবেন। মডেল 4-এ আছে মনে হয়, কারেকশন করে নেবেন। তাহলে আইভি ক্যানুলার সব থেকে বড় সাইজ হচ্ছে 14। এখন আসেন, দেখেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, 26 তারিখে কিন্তু লাইসেন্স পরীক্ষা, 26 তারিখেই আবার বিএমইউতে পরীক্ষা। ঢাকা শহরের জ্যামজটে পরিপূর্ণ হয়ে যাবে, ঢাকা শহর এমনিতেই জ্যাম থাকে। তো আপনারা খুব কাছাকাছি থাকার চেষ্টা করবেন বিএমইউতে আশেপাশে, অথবা খুব সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন।
কোনো কারণে দেখেন এই নিয়োগ কিন্তু বারবার আপনি পাবেন না, এত বড় নিয়োগ আপনি কখনো বারবার পাবেন না। সো যে নিয়োগটা আসে সেই নিয়োগটাকেই কাজে লাগানোর চেষ্টা করেন, ঠিক আছে? মনে করতে হবে যে ওইখানে একজন নেবে, সেই একজন হচ্ছে আমি, সেই একজন উপরওয়ালা হয়তো আমার জন্যই লিখে রাখছে, আমি যাচ্ছি সেই পরীক্ষা দিতে। মন স্থির করে ঠান্ডা মাথায় উপরওয়ালার রহমতে দেখেন আপনি ইনশাল্লাহ সফলকাম হবেন। মন থেকে ধর যে পরিশ্রম করে তার পরিশ্রমের বৃথা যায় না, পরিশ্রমের ফল অবশ্যই অবশ্যই সে পাবে। এমন স্টুডেন্ট দেখছি যারা আমার কোনটা দেবো 12 হবে, ডিএম শাকিল ভাই 12 হবে, হ্যাঁ আইডি কার্ডে সব থেকে বড় 12। দেখেন 18 সালের বড় সিনিয়র আপুরা এবার গভর্নমেন্ট জব হয়েছে। আমার কলেজের বলেন, আমার বিশের বলেন বা আমার বাইরের বলেন, পরিচিত যারা ছিল তারা বলছো যে মুস্তাফিজ আমাকে একটু হেল্প করো, বাচ্চা ছোট, বিয়ে শাদী হয়ে গেছে, সংসারের ভিতরে ঢুকে গেছে, পড়াশোনার বাইরে চলে গেছে, কিন্তু তারা কিন্তু এবার গভর্নমেন্ট চাকরি হয়েছে, সুপারিশপ্রাপ্ত হয়েছে, পদায়নও হয়ে গেছে। 30 তারিখ হচ্ছে তাদের জয়নিং। তো অনেকে পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যায়, আবার কাম ব্যাক করে যদি কেউ আসে এবং চেষ্টা করে, অবশ্যই টুডে অর টুমোরো ইউ উইল বি সাকসেস। তুমি আজ অথবা কাল তুমি অবশ্যই সাকসেস হবে যদি তুমি লেগে থাকো। আর যদি আমরা কখন লেগে থাকি, যখন একটা সার্কুলার দেয় তখন বই কিনতে দৌড় দেই, যখন পরীক্ষার ডেট দেয় তখন সাজেশন চাই। এটা একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য নয়, একটা 10ম গ্রেডে চাকরি প্রাপ্তির বৈশিষ্ট্য হতে পারে না। নার্সিং এখন একটা 10ম গ্রেডের জব, আপনাকে অবশ্যই কন্টিনিউ কিছু না কিছু পড়াশোনার ভিতরে থাকতে হবে। অবশ্যই আপনাকে পড়াশোনার ভিতরে থাকতে হবে। সার্কুলার আসলে পড়বেন, বই কিনবেন, সাজেশন চাবেন। আরে ভাই 10ম গ্রেডের চাকরিতে আপনি কে কী সাজেশন দেবে? একটা বইতে আপনি এখন পর্যন্ত আমরা চাকরি পাওয়াটা অনেক সহজ আছে, কিন্তু একটা সময় আসবে নার্সিংয়ে 100 সার্কুলার দেবে, 200 সার্কুলার দেবে, 50,000 পরীক্ষা দেবে। একটা বই থেকে আপনি কখনোই সফলকাম হতে পারবেন না, কোনো বই পরিপূর্ণ না, আপনাকে বিস্তারিত জেনেই পড়াশোনা করতে হবে। অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আপনাকে টেকনিক্যাল প্রত্যেকটা সাবজেক্টকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। এখন বিএসএমইউর পরীক্ষা, বিএমএর পরীক্ষা, টেকনিক্যাল গুরুত্ব বেশি, ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই সরকারি চাকরির নিয়োগ কিন্তু চলমান। কর্মচারী হসপিটালে 800 নিয়োগ আছে এবং বিপিএসসির অধীনে 800 নিয়োগ আছে, 1600 সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ আছে, আর বিএমইউ তো 800 আছেই। দেখেন নার্সিংয়ে কিন্তু নিয়োগ কিন্তু চলমান আছে, কিন্তু আপনি আপনার চাকরিটা কনফার্ম করতে পারতেছেন না। আপনার বান্ধবী, আপনার কলিগ, আপনার সিনিয়র, আপনার জুনিয়র চাকরিটা কনফার্ম করে নিয়ে আপনার কাছ থেকে স্যালুট বিদায় জানাচ্ছে, আপনি তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় দিচ্ছেন। আজকে শপথ করেন আপনাকেও আপনার ডিপার্টমেন্ট থেকে একদিন বিদায় দেবে, এই প্রতিশ্রুতি নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এবং কন্টিনিউ 1 ঘন্টা হলেও পড়াশোনা করবেন। 24 ঘন্টার 1 ঘন্টা পড়াশোনা করেন নিয়মতান্ত্রিকভাবে। আমার ব্যাচের কিন্তু একবারও প্রমোট করে নাই যে আমার ব্যাচে ভর্তি হন, সামনে ব্যাচ আসতেছে। ব্যাচে আপনি নিজে পড়েন, 2 থেকে 3টা বই অ্যানালাইসিস করে আপনি নিজে নোট তৈরি করেন, বইয়ের পাশে ব্যাখ্যা লেখেন। ইনশাল্লাহ অবশ্যই আপনার বই হবে সেরা বই, আপনার লেখাটাই হবে সেরা, তত্ত্ববহুল একটা লেখা, এবং আপনি তা দিয়েই সফলকাম ব্যক্তিতে রূপান্তরিত হয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পোস্টে রূপান্তরিত করতে পারবেন। সকলের জন্য শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন, সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের পাশে থাকতে পারি আমি ইনশাল্লাহ। সর্বোচ্চ এবারও সরকারি চাকরিতে 700+ নার্সের জব হয়েছে, আমার জন্য না, তাদের পরিশ্রমের ফসল পাইছে। আমি ছিলাম একটা গাইডলাইনার হিসেবে। বিএমইউতে ইনশাল্লাহ 300+ জব হবে, আমার জন্য না, তারা পরিশ্রম করছে, আমার একটা গাইডলাইন ছিল সবেমাত্র। আগামীতে বিপিএসসিতেও 800 জন সার্কুলার, সরকারি কর্মচারী হসপিটালে আমি চাই সরকারি কর্মচারী হসপিটালে 300+ নার্স আমি প্রবেশ করাবো ইনশাল্লাহ। এটা আমার ব্যাচ থেকে, আমার যদি 1.5 লক্ষ 2 লক্ষ টাকাও খরচ হয়, যত টিচার লাগে, যত ক্লাস লাগে, কমিটমেন্ট অনুযায়ী যে 20টা ক্লাস না, যত ক্লাস লাগে আমি মুস্তাফিজ দিব ইনশাল্লাহ। আমার টিচাররা জানে যে আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য বোধ করি না, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য বোধ করি না। যারা সাথে আছে বিশ্বস্ততার সহিত সাথে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সফলকাম হবেন। সকলের জন্য দোয়া এবং আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।